দ্রুত হাসপাতালে ভর্তি করা দরকার। এর প্রধান কারণ হলো, আপনারা এর আগে আমার কাছ থেকে শুনেছেন, হয়তোবা আপনাদের কারো মনেও থাকতে পারে যে এর আগে যখন নাকি করোনাকালীন পরবর্তী জটিলতা থেকে এখানে এসে আমরা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আমি 19 জন সাংবাদিক যেই ব্রিফিংটা করেছিলাম, সেখানে আপনাদেরকে আমি বলেছিলাম যে ওনার অন্যান্য কতগুলি নতুন রোগ যেগুলো আগে কখনো ওনার ডায়াগনোসিস হয়নি, সেগুলো আমরা ডায়াগনোসিস করেছি। এর মধ্যে অন্যতম প্রধান আমাদের ডায়াগনোসিস ছিল ওনার লিভারের অসুখটার কথা। সেটা মাথায় রেখে আমরা ওনাকে ভর্তি করাই। উনি বিকাল 4টার সময় ওনাকে আমরা এভার কেয়ার হাসপাতালে ওনাকে ইমার্জেন্সি থ্রুতে ওনাকে ভর্তি করিয়ে কেবিনে নিয়ে, সেখানে উনি রাত 9টা 20-এ হঠাৎ করে ওনার ম্যাসিভ রক্তবমি। এই রক্তবমি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যারা ওখানে ছিলাম না, আমরা তাড়াতাড়ি ওই সময় সেখানে যে উপস্থিত হই। সেই সময় খুব দ্রুত ওনার কতগুলি লাইফ লাইন চালু করা হয়, সেন্ট্রাল ভেনাস লাইন, আর্টেরিয়াল লাইন, এবং ফ্লুইড দেওয়া হয় এবং দ্রুত ব্লাড স্যাম্পল নেওয়া হয়। সেই সময় উনি কোলাপস করে শকে চলে গিয়েছিলেন। ওনার রেকর্ডেড ব্লাড প্রেশার সেই সময় ছিল উপরেরটা 90, নিচে 50-এর মধ্যে। পালস খুব র্যাপিড ফিবল ছিল, উনি কোলাপস করে গিয়েছিলেন। আমরা বুঝতে পারি যে ওনার ম্যাসিভ খাদ্যনালীতে রক্তক্ষরণ শুরু হয়েছে। সেই সময় থেকে শুরু করে সেটা বাজে রাত 9:30টার মধ্যে। তখন ওনাকে লাইফ সেভিং পারপাসে আমাদেরকে আইভি ফ্লুইড দেওয়া শুরু করতে হয় এবং তার সাথে সাথে আমরা দ্রুত রক্তের ব্যবস্থা করি। এবং আমাদের তখন লাইফ সেভিং করার জন্য আপনারা জানেন যে লিভারের যেই রোগটা ওই সময় আমাদের মাথার মধ্যে ছিল, যে তাতে যদি হেমোরেজ হয় মানুষের যে কোনো মুহূর্তে মৃত্যুর ঝুঁকি থাকে। তো সেই সময় ওনাকে 2 ব্যাগ পিআরবিসি বলি আমরা, খুব কনসেন্ট্রেটেড আরবিসি, এবং আরও 2 ব্যাগ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এবং আইভি ফ্লুইড দিয়ে ওনাকে রিসাসিটেট করা হয় পরবর্তী 3 ঘন্টা ধরে। কারণ ওই সময় ওনাকে দ্রুত এন্ডোস্কোপির মাধ্যমে ওনার ব্লিডিং সোর্স বের করে বন্ধ করাটা ছিল লাইফ সেভিং পারপাস। কিন্তু ওনার প্রেশার এবং ওনার পালস এমন ফিবল হয়ে গেছিলো, যিনি সিডেট করবেন, যিনি ওনাকে ডিপ সিডেশন ছাড়া এসব করা যায় না, তিনি সাহস পাচ্ছিলেন। যখন আমরা ওনাকে রিসাসিটেট করে রাত 2টোর দিকে ওনার ব্লাড প্রেশারটা এবং পালসটা যখন নাকি রিজনেবল হয়েছে, এর মধ্যে আমরা প্রফেসর MS আরেফিনকে আমরা দ্রুত ওনাকে খবর দিই। এবং অত্যন্ত আমরা ভাগ্যবান যে উনি তখন চেম্বারে ওনার রুগী দেখছিলেন, উনি খুব দ্রুত চলে আসেন এবং আমরা সবাই দ্রুত একটা সেট আপ তৈরি করতে হয়েছে রাত 3টার সময়। এভার কেয়ারের সমস্ত চিকিৎসক, তাদের বিশেষ করে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, যার আন্ডারে ম্যাডাম এখনও ভর্তি আছেন, ইন্টেন্সিভিস্ট ডক্টর জাফর ইকবাল এবং অন্যান্য টোটাল টিম, তাদের নার্স এবং অন্যান্য সবাই মিলে ওনাকে দ্রুত স্টেবল করে ওনাকে এন্ডোস্কোপি রুমে নিয়ে গিয়ে ওনাকে সিডেশন করে, ডিপ সিডেশন করে প্রফেসর আরেফিন ওনার এন্ডোস্কোপির মাধ্যমে ওনাকে চিকিৎসা শুরু করেন। ওই সময় আমরা দেখতে পাই যে ওনার ইসোফেজিয়াল ভ্যারিসেস আছে, অর্থাৎ ওনার সিরোসিস অফ লিভার ডায়াগনোসিস ওই সময় পরিপূর্ণভাবে, যেটা আমরা আগে থেকে বলে আসছিলাম যে সিরোসিস অফ লিভার, যেটা ওনার আলট্রাসোনো, সিটি স্ক্যান এবং লিভার পরীক্ষার মাধ্যমে যাচ্ছিল, এটা ডিকম্পেনসেটেড বলে, অর্থাৎ এটা এতদিন ধরে লিভার তার ফাংশন এবং কিছুটা ধরে রেখেছিল, এবং এটা কম্পেনসেট আর করতে পারছে না, গিভ আপ করেছে। সেখানে ম্যাসিভ হেমোরেজে উনি শকে চলে গেছে। তখন উনি সেই ইসোফেজিয়াল ভ্যারিস ফাইন্ড আউট করে সেখানে উনি ব্যান্ড দিয়ে 6টা ব্যান্ডিং করেন। উনি একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা ব্যান্ডিং করে ওনার
ইমিডিয়েট ব্লিডিংটাকে কোনো ক্রমে আমরা বন্ধ করতে সমর্থ হই। আবার আমাদের মনে রাখতে হবে যে উনি ডায়াবেটিসের রোগী এবং ওনার হার্ট ফেলিউরের রোগী। ওনার হার্ট ফেলিউর এমন এক পর্যায়ে থাকে যে কোনো কিছু ভলিউম হলে ডিকম্পোজিশন হলে ওনার হার্ট ফেলিউর হয়ে যায়। সেই জন্য ওই কঠিন অবস্থার মধ্যে থেকেও ম্যাডামকে আমরা রাত 3টা, 3:30 পর্যন্ত রিসাসিটেট করে প্রাথমিকভাবে ব্লিডিং বন্ধ করতে উনি সমর্থ হওয়ার পরে আমরা ওনাকে জ্ঞান ফিরে আসার পরে তাৎক্ষণিক 24 ঘন্টার মনিটরিংয়ে রাখি এবং আমরা কিছু কিছু নতুন মেডিসিন দিই যেগুলো এই ধরনের ব্লিডিং হলে তাকে আমরা যাতে সেটাকে কম্পেনসেট করতে পারি বা ট্যাকল করতে পারি। তারপরে যেহেতু ওনার একটা ম্যাসিভ রক্তক্ষরণ হয়েছে সেটা একদিন থেকে ওনার স্ত্রীর সাথে সেই ব্লাডটা যাওয়ার সত্ত্বেও উনি ব্লাড ট্রান্সফিউশনকে উনি কিছুটা স্টেবল হন। 17 তারিখ অর্থাৎ 14 তারিখে আমরা ইন্টারভেনশন করি। 17 তারিখে আমরা আবার দেখতে পাই যে ওনার আবার খাদ্যনালীতে ব্লিডিং শুরু হয়েছে। তার প্রমাণ হচ্ছে ওনার স্টুল দিয়ে ব্ল্যাক কালার স্টুল আসছে, দ্যাট ইন্ডিকেট যে আবার ব্লিডিং শুরু হয়েছে। তখন আমরা আবার হিমোগ্লোবিন করি। ওনার প্রথমবার হিমোগ্লোবিন নেমে 5.4 হয়ে গিয়েছিল যে প্রথম যখন আমরা তার হিমোগ্লোবিন করি 13 তারিখ রাতে। এরপরে আমরা আবার যখন হিমোগ্লোবিন দিই ওরা হিমোগ্লোবিনটাকে উপরে ওঠাতে সমর্থ হই। আবার 17 তারিখে আমরা দেখি যে ওনার হিমোগ্লোবিন ড্রপ করছে, কিন্তু যেহেতু ব্যান্ডিংটা কেবল করা হয়েছে ওনাকে আবার এন্ডোস্কোপি করলে ওনার এইটা আরও ওনার জন্য ক্ষতিকারক হতে পারে। সেজন্য আমরা 24 আওয়ার্স একটা আইভি ইনফিউশন চালু করি, যেটা শুধুমাত্র যারা সিরোসিস অফ লিভারের রোগীদের ব্লিডিং হয় যখন আর কোনো উপায় থাকে না, লাইফ সেভিং পারপাসে ওই ওষুধটা দেওয়া হয়। সেটা আমরা কন্টিনিউয়াস ইনফিউশন দিতে থাকি, প্রতি মিনিটে সেই ইনফিউশন চলছিল। এইভাবে আমরা ইনফিউশন শুরু করে ওষুধ দিয়ে আবার ব্লাড ট্রান্সফিউশন দেওয়া শুরু করি এবং ম্যাডামকে কিছুটা স্টেবল করতে সমর্থ করি। সেটাও আমরা এই ইঞ্জেকশনটা 5 দিনের বেশি দেওয়া যায়। আমরা যখন 21 তারিখে আসি, 21 তারিখে মনে হলো যে ওনার ব্লিডিংটা আবার স্টপ হয়েছে। এখানে আপনাদেরকে একটা তথ্য আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যখন নাকি সিরোসিস অফ লিভারের ভ্যারিস রাপচার করে এবং যখন সেটাকে প্রাথমিকভাবে ব্যান্ডিং করে এটাকে বলা হয় ইভিএল, এন্ডোস্কোপিক ভ্যারিসিয়াল লাইগেশন। এটা যখন করা হয় প্রথম 5 দিন থাকে একটা ডেঞ্জার পিরিয়ড এবং সেই সময়ে একটা ব্লিডিং হলে সেটা এক ধরনের টার্ম থাকে। 5 দিন পরে যেটা হয় সেটাকে বলা হয় রিব্লিডিং। এবং যাদের ব্যান্ডিং করা হয় সিরোসিস অফ লিভারের যাদের ভ্যারিসেস থাকে তাদের যখন রিব্লিডিং হয়, সমস্ত পৃথিবীতে বেস্ট সেন্টারগুলোতে এই ব্যাপারে সুস্পষ্ট ডেটা আছে। অর্থাৎ ইফ ইউ সি দ্যাট দেয়ার ইজ রিব্লিডিং দেন ইউ ক্যান গেট শিওর যে নেক্সট উইকে 50% এবং নেক্সট 6 উইকসের মধ্যে 70% চান্সেস অফ রিব্লিডিং। এবং রিব্লিডিং যদি হয় তখন ওর চান্সেস অফ কন্ট্রোলিং সেই রিব্লিডিংটা খুবই স্লিম এবং মিনিমাম। অত্যন্ত ভয়ের কথা হলো যে উনি 23 তারিখ থেকে আবার ওনার ব্লিডিং শুরু হলো। সেটা দেখা গেলো যে ওনার ব্লাড প্রেশার কমে যাচ্ছে, ওনার হিমোগ্লোবিন কমে যাচ্ছে এবং আবার ওনার অল্প অল্প করে ওনার টয়লেটের সাথে ব্ল্যাক স্টোন যাওয়া শুরু হলো। 24 তারিখে ওনার এত বেশি ব্লাড যাওয়া শুরু হলো যে এটা কালার আর চেঞ্জ হতে পারছে না। অর্থাৎ ব্লাড হতে হলে স্টুলকে একটা সার্টেন টাইম উপরে পেট থেকে পাস করে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যায়। যদি খুব ম্যাসিভ ব্লিডিং হতে থাকে তখন ইট ডাজন্ট গেট টাইম টু গেট চেঞ্জ ইটস কালার। সো হোয়াট হ্যাপেন্স, এটা কালো এবং ফ্রেশ ব্লাড আসা শুরু হয়ে গেল, এটা বলে হিমাটোপিজিয়া। তখন আমরা আবার এই MS আরভি সাহেব এবং আমাদের এই আরেকজন
দুজনে ইন্টারভেনশনাল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, এবং বাংলাদেশে ওনাদের দক্ষতার উপর আমরা যারা প্রফেশনাল আমরা জানি যে বাংলাদেশের কোন সেক্টরে কে বেস্ট, এটা ওনাদের উপরে দক্ষতার উপরে বাংলাদেশে কারো কোনো সন্দেহের অবকাশ নেই। আবার লাকিলি আমরা এই দুজনকে পেয়ে যাই। আমরা আবার 24 তারিখে রাতের বেলা ওনাকে আবার রাতে আবার ওনাকে রিসাসিটেট করে ওই অবস্থাতেই ওনাকে আবার জেনারেল ওটিতে না হয়। এবার জেনারেল ওটিতে না হয় এই কারণে যাতে যে কোনো সিরিয়াস কমপ্লিকেশন হলে অন্তত পক্ষে আমরা একটা কিছু ব্যবস্থা করতে পারি যেটা ওনার জন্য হেল্পফুল হবে। তারপরে ওনাকে ওই রাতে ওখানে নিয়ে যাওয়া হয় ব্লাড ট্রান্সফিউশন মধ্যে। আরফিন সাহেব আবার ওনাকে এন্ডোস্কোপি ঢুকায়, যেটা বাধ্য হয়ে ঢুকাতে হয়েছে আপার জিআই। এইবার দেখা গেল যে ব্লিডিংটা আরেকটু নিচের দিকে হচ্ছে বলে মনে হচ্ছে, যে ম্যাসিভ ব্লিডিং। কারণ এটা যদি আরেকটু উপর থেকে হতো রক্ত বমিটা মুখ দিয়ে আসতো এবং সেটা কালারও চেঞ্জ হতো। তখন উনি ওনার এন্ডোস্কোপ দিয়ে উনি প্রায় প্রক্সিমাল পার্ট অফ দ্য জেজুনাম, অর্থাৎ সাধারণত যারা এন্ডোস্কোপি করে তারা স্টমাক ডিউডেনামের বেশি দেখেন, কিন্তু ওনার দক্ষতা এবং ওনার ইয়ের জন্য উনি জেজুনাম পর্যন্ত গিয়েছেন, সেখান পর্যন্ত উনি পয়েন্টটা আইডেন্টিফাই করতে পারেন। তারপরে উনি রিভার্স করে আবার আমরা ওনাকে সিডেড করা অবস্থাতেই ওনাকে কোলোনোস্কোপি করা হলো। কোলোনোস্কোপি যখন করা হলো আমরা আমাদের অ্যাস্টনিশড হয়ে গিয়েছি। আমরা আমাদের চোখকে বিশ্বাস করতে পারছি না যে ওনার পুরো কোলন রক্ত জমাট বেঁধে কালো হয়ে আছে। ওনাকে প্রেশার দিয়ে সেটা ক্লিন করে করে উপরে উঠতেছে, প্রেশার দিয়ে ক্লিন করে করে উপরে উঠতেছে। ইউ ক্যান ইমাজিন যে কত কলনটা কিন্তু একটা বিশাল একটা প্যাসেজ, সিগময়েড কলন, অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং কলন, পুরো কলন রক্ত জমা হয়ে গেছে। অর্থাৎ ওনার কী পরিমাণ ব্লিডিং ভিতরে ওই ব্লিডিং হয়েছে। উনি ওইটা ক্লিন করেছেন, ক্লিন করে করে উপরে রক্তের সন্ধান সোর্স খুঁজে পেয়ে জন্য আমরা আইলিয়াম থেকে 40 সেন্টিমিটার উপর পর্যন্ত উনি গিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় যে ওনার যে ম্যাডামের এইবারের যে দ্বিতীয় যে ব্লিডিংয়ের সোর্সটা সেটা ছিল তৃতীয় ব্লিডিং। 17 তারিখ 18 তারিখ যেটা ছিল ওইটা একটা দ্বিতীয়, এটা হলো থার্ড। এইটার সোর্সটা পর্যন্ত যেতে পারে, যদি যেতে পারতো তাহলে হয়তো আমরা একটা রিঅ্যাসুরেন্স পেতাম। যেভাবেই হোক ওনাকে আবার আমরা সেই লাইফ সেভিং মেডিসিন দিয়েছি, আমরা ইন্টারভেনাস ইঞ্জেকশন দিয়েছি, আবার ওনাকে ব্লাড ট্রান্সফিউশন করেছি। সেটা করে এখন বর্তমানে ম্যাডাম এমন একটা অবস্থায় আছেন যেই অবস্থাটাকে বলা হয় যে আইদার ইউ ডু সাম স্পেসিফিক, সেটা হলো বিশ্বজোড়াই যখন নাকি ভ্যারিসেস বেন্ডিংয়ের পরে রিব্লিড করে, তার একটাই রাস্তা আছে ট্রিটমেন্ট। ইফ ইউ ওয়ান্ট টু সেভ দ্য লাইফ অফ দ্য পেশেন্ট ইউ নিড টু ডু টিপস। এটার নাম হচ্ছে TIPS, টিপস, ট্রান্সজুগুলার ইন্ট্রাহিপাটিক পোর্টোসিস্টেমিক শান্ট। অর্থাৎ যেই প্রেশারে ব্লাডটা ভেসেলকে হাই প্রেশারে ছিঁড়ে ফেলছে না যেতে, সেটাকে একটা বাইপাস চ্যানেল করে দেয়, এবং এটা লাইফ সেভিং। এবং এই টেকনোলজিটা শুধু বাংলাদেশি নয়, এখন যে স্টেন্ট করা হয় এটা এমন একটা হাতের কাজ। আপনাকে বুঝতে হবে যে এটা জুগুলার ভেইন দিয়ে লিভারে যাবে, সেখানে হেপাটিক একটা ভেন এসে এটাকে আইডেন্টিফাই করবে, তারপর পোর্টাল ভেনের সাথে শান করে একটা স্টেন্ট আছে যেটা ওয়ার্ল্ড ক্লাস স্টেন্ট ছাড়া আজকাল এগুলো দেয় না। এটা এই সাবকনের ভেতর কেন এই মহসিন সাহেব এবং MS আরফিন সাহেবরা বলছে যেটা আশেপাশের দেশ তো নাই, এটা সিঙ্গাপুর ব্যাংককও এই ধরনের স্টেন্ট নাই, এবং এটা একটা টেকনিক্যাল হাতের কাজ। এই কাজটা ফ্রিকোয়েন্টলি হয় না। আপনাদের বুঝতে হবে যে এটা খুব অ্যাডভান্স সেন্টারগুলো রেফারেল কেসগুলো করে দেয়, এটা হাতে গোনা একটা দুইটা সেন্টার করে। এখন ম্যাডাম যে কোনোভাবেই হোক লাস্ট 24 আওয়ার্সের মধ্যে ব্লিডিংটা হয়নি, এখন স্টেবল আছে। বাট আমরা যেটা আগেও বলেছি এখনও বলছি সেটা হচ্ছে যে এই যে স্টেবলটা আছে এটা কিন্তু আমরা
ওয়ার্ল্ডের বেস্ট সেন্টারগুলো এই ধরনের রোগীর উপর প্রচুর হাজার হাজার ডেটা আছে, যে এই ধরনের রোগীগুলির ম্যানেজমেন্ট যদি ফেইলিউর হয় তাদের নেক্সট স্টেপে কী হচ্ছে এবং তাদের কীভাবে লাইফ সেভিং করা যায়। এবং দেখা গেছে যে ম্যাডামের এখন এই স্টেন্টিং যদি এই টিপস মেথড যদি অ্যাপ্লাই করা না হয় তাহলে আগামীতে আবার রিব্লিডিং হওয়ার সম্ভাবনা আছে। এটা নেক্সট উইকে 50%, নেক্সট 6 উইকে 70%, এবং তারপরেও যদি আল্লাহ না করুন তারপরেও যদি যায়, এটা একটা অবভিয়াস ব্যাপার ঘটতে যাচ্ছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন আমাদের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে এবং আপনাদের মাধ্যমে সবাইকে ক্লিয়ার করতে পারি যে আমরা যা করছি আমরা করছি utmost to the level best possible, not only in this country, in this subcontinent. আপনারা জানেন যে এর আগে আমি বলেছি যে ম্যাডাম কেন জানি প্রতিবার যখনই একটা অসুস্থ হচ্ছে একদম ডেথ পয়েন্টে চলে যাচ্ছে ওনার সিরিয়াসনেসটা। এর আগে ওনার মতো একটা পেশেন্ট দেখে যে কোভিড হয়ে কমপ্লিকেশন হয়ে 2 চেস্ট টিউবে ড্রেনেজ নিয়ে 17 দিন উনি কাটিয়েছেন। প্রতিদিন ফ্লুইড ওনার বের হয়ে এসেছে, প্রতিদিন ব্লাড উনি নিজের চোখে দেখছে যে বের হচ্ছে। এন্ডলেস একটা সিচুয়েশন। সেখান থেকেও কিন্তু আমরা কনফিডেন্টলি আমরা ম্যাডামকে বলেছি, ম্যাডাম যাই হোক এটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। উনি আমাদের উপর আস্থা রেখেছেন, মনোবল ওনার প্রচণ্ড দৃঢ়, এবং উনি আমাদেরকে যথেষ্ট ট্রাস্ট করেন বিধায় উনি, এছাড়া ওনার আর কিছু আমাদের আর কিছু করারও উপায় নেই। আল্লাহ রহমতে সেখান থেকে আমরা বের হয়ে আসছি। দ্যাট টাইম উই ওয়ার কনফিডেন্ট, কিন্তু দিস টাইম আমরা কিন্তু হেল্পলেস ফিল করছি। এবং ম্যাডাম আমাদের মুখ থেকে সাডেনলি রিয়েলাইজ করছে যে আমরা যেরকম এনথুসিয়াস্টিক ছিলাম সেরকম আমরা নেই, আমাদের মুখ কালো হয়েছে। এমনকি ম্যাডাম প্রফেসর জাহিদকে নাকি জিজ্ঞেসও করেছেন পরশুদিন যে ওদের মুখ এত কালো কেন, ওরা কি আমাকে নিয়ে একটু বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। তখন পরে আবার আমরা গিয়ে ওনাকে আশ্বস্ত করছি, না ম্যাডাম আপনি অসুস্থ মতো আমাদের খারাপই লাগে, যেহেতু কিছু করার উপায় থাকে না সেই জন্য আমাদের অনেক সময় উই ফিল হেল্পলেস। তো এখন সিচুয়েশনটা অনেকটা এরকম একটা সিচুয়েশনের মধ্যে উনি দিয়ে যাচ্ছেন। আমরা মনে করি যে সঠিক তথ্যটা সঠিকভাবে তুলে ধরা আমাদের দেশে, আমরা এখনও মনে করি যে আমাদের সাংবাদিক সমাজ হচ্ছে জাতির বিবেক, এবং আপনাদের সঠিক দায়িত্বটাই আপনারা এতদিন ধরে পালন করে এসছেন। কিন্তু ম্যাডামের অসুস্থতার ব্যাপারে আমি দেখেছি যে আপনাদের কখনো কোথাও কোনো সময় কোনো রকমের লিনিয়েন্সি ছিল না ওনার সঠিক তথ্যটা জানা এবং সঠিকভাবে মানুষকে জানানো, সেটা আপনাদেরকে জানানো হলো। এখন আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদের উত্তর দিই। 5.5-এ তারপরে আমরা সেটাকে 4 বেগ রক্ত দিয়ে 9-এর কাছাকাছি 10-এর কাছাকাছি নিয়ে গিয়েছিলাম, আবার সেটা কমে এসেছিল 7.8-এ। এইভাবে আমরা রক্ত দিচ্ছি। এটা ইন অ্যান্ড অ্যারাউন্ড, এটা আবার মনে রাখতে হবে যে ওনার যে ব্লিডিংটা হচ্ছে এই ব্লিডিংয়ের একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনি অনেক রক্ত দিয়ে রক্ত হিমোগ্লোবিন বাড়াতে পারবেন না, তাহলে সেটা আবার রিব্লিড করবে। সেজন্য আইডিয়ালি হিমোগ্লোবিনকে একটা লেভেলের মধ্যে ধরে রাখতে হবে। আবার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যদি আপনারা বলছেন যে ওনার টিপস এখন দরকার এবং এটা অ্যাডভান্স কোনো মেডিকেল সেন্টার বাইরে, এটা কোথায় এক, আর একটা হচ্ছে যদি ওনাকে ইমিডিয়েটলি মানে আপনাদের একটা সাজেশন হচ্ছে যে তাহলে ওনাকে বিদেশে নিয়ে যাওয়া, তো ওনাকে যদি এখন বাইরে না নেওয়া হয় সেক্ষেত্রে আপনারা কী আশঙ্কা করছেন? আশঙ্কা করছি যে আবার ব্লিডিং হয়, তাহলে সেই ব্লিডিংটাকে কন্ট্রোল করা এবং সেই ব্লিডিংটাকে বন্ধ করার মতো মিনস বা সাপোর্টিভ যে টেকনোলজি ম্যানুভার এটা আমাদের এখানে নেই। সেক্ষেত্রে ওনার ব্লিডিং হয়ে মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যাবে। এটা কি
চিকিৎসা ব্যবস্থা কোনটা? রেফারেলটা কোথায় সেটা একটু বলবেন প্লিজ স্যার। কোন কিসে রেফারেল চাচ্ছেন? মানে আপনারা কি রেফার করছেন কিনা ওনাকে কোথাও টিপসটা ওপেন সেন্টারে জি, জি। আমরা যতদূর আপনি আমাদের আরফিন সাহেব এই ব্যাপারে আমাদেরকে একটু আলোকপাত করতে পারেন, যেহেতু উনি ইন্টারভেনশনাল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আসসালামু আলাইকুম। একটু সামনে আগাই বললে। জিনিসটা ব্যাখ্যা করেছেন আরেকবার যদি একটু বলতেন পুরো। উনি বলেছেন যে আসলে কী করা হবে। আমাদের বডিতে দুইটা সার্কুলেশন সিস্টেম আছে, একটু লাউডার পোর্টাল সার্কুলেশন সিস্টেম, আচ্ছা টেবিলটা কি একটু করবেন নাকি? সিস্টেমিক সার্কুলেশন সিস্টেম। লিভারের দুইটা সিস্টেমে কার্যকর। লিভারের টোটাল যে ব্লাডটা যায় তার 1/3 যায় হলো সিস্টেমিক সার্কুলেশন থেকে, 2/3 আসে পোর্টাল সার্কুলেশন থেকে। এখানে যেটা হয় সেটা হলো পোর্টাল প্রেশার তার বেড়ে গেছে, বিকজ পোর্টাল প্রেশার বাড়ার কারণ হলো লিভারের ভিতরে যে নর্মাল চ্যানেলগুলো থাকে সেই চ্যানেলগুলো লিভার সিরোটিক প্রসেসে ওগুলো ডিস্টোর্ট হয়ে গেছে, তারপরে ওখানে ফ্লোটা ফ্রি ফ্লো